হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা জিএস পেপার 3 মানে ইউপিএসসি মেন্স 2024-এর যে কোশ্চেনটা ছিল পরীক্ষার, তো দিতে একটু লেট হয়ে গেল। আমার বাড়িতে একটু অসুবিধা ছিল, প্লাস পড়ানোরও ব্যাচের খুব প্রেশার চলছে, তো যার জন্য সময় করে উঠতে পারিনি ভিডিও দেওয়ার। তো চলো আজকে আমরা এসএ পেপার 1-2 অবধি হয়ে গেছে, জিএস 1-2, এটাতে আমরা জিএস পেপার 3টা আলোচনা করবো, এরপর জিএস পেপার 4 চলে আসবে। দেখো 1 নাম্বার কোশ্চেনে কি বলছে। ফার্স্ট এখানে বলছে এক্সামাইন দ্য প্যাটার্ন অ্যান্ড ট্রেন্ড অফ দ্য পাবলিক এক্সপেন্ডিচার অন দ্য সোশ্যাল সার্ভিস ইন দ্য পোস্ট রিফর্মস পিরিয়ড ইন ইন্ডিয়া, টু হোয়াট এক্সটেন্ট দিস হ্যাজ বিন কনসোনেন্ট উইথ অ্যাচিভিং দ্য অবজেক্টিভস অফ ইনক্লুসিভ গ্রোথ। দেখো ফার্স্টেই আমরা এখান থেকে কী বুঝবো সেটা হচ্ছে অ্যানালিসিস তো করবো, তার সাথে এই টপিকটা কিসের, এই টপিকটা হচ্ছে ইকোনমির সাথে। তো বলছে প্যাটার্ন অ্যান্ড ট্রেন্ড, তো মেন হচ্ছে আমাদেরকে কি জিজ্ঞেস করেছে, প্যাটার্ন কি পদ্ধতিতে, এবং ট্রেন্ডটা একটু অবশ্যই মানে মুখস্থ থাকতে লাগে। যেমন হচ্ছে পোস্ট রিফর্মস পিরিয়ড হচ্ছে 1991 সাল, 1991-এ এলপিজি রিফর্মস হয়েছিল, ওটাকেই রিফর্ম পিরিয়ড বলা হয়। তো তারপর থেকে 2024 সাল অবধি যে পোস্ট রিফর্ম যে পিরিয়ডটা, সেই পিরিয়ডে কীভাবে কোন কোন জায়গায় পাবলিক এক্সপেন্ডিচারে খরচ করা হয়েছে অন দ্য সোশ্যাল সার্ভিস, সামাজিক সেবার ওপরে যে খরচটা করা হয়েছে, সেটার যে কতটা খরচ হয়েছে, কোন কোন মানে সেকশনে কত বেশি খরচ করা হয়েছে। তো স্পেশালি পাবলিক এক্সপেন্ডিচার বলতে হেলথ, এডুকেশন, তারপরে এই যে পিডিএস যেগুলো রেশনিং সিস্টেম, এইগুলো এর ভেতরে চলে আসে। তো এই পাবলিক সোশ্যাল সার্ভিসগুলোতে পোস্ট রিফর্মস পিরিয়ডে কতটা পরিমাণে খরচ করা হয়েছে, তার প্যাটার্ন কতটা এবং ট্রেন্ড কীরকম ছিল, মানে আপ ডাউনের একটা তোমাদের ট্রেন্ড যখনই বলবে এভাবে করে একটা ডায়াগ্রাম ফরম্যাটে এঁকে দেখাতে লাগে। আর এমনিতেও ইকোনমিক কোশ্চেনে এগুলো আঁকতেও লাগে, ইকোনমিক কোশ্চেনে এগুলো না আঁকলে অসুবিধা হয়। তারপর বলছে টু হোয়াট এক্সটেন্ট দিস হ্যাজ বিন কনসোনেন্ট উইথ অ্যাচিভিং দ্য অবজেক্টিভ অফ দ্য ইনক্লুসিভ গ্রোথ। ইনক্লুসিভ গ্রোথের কনসেপ্ট কী বলা হয়ে থাকে, যেখানে যে উন্নতিটা হবে সেটা সাস্টেইনেবল হবে এবং সকলকে ইনক্লুড করে হবে, মানে কেউ যেন এই সার্কেলের বাইরে চলে না যায়। মানে উন্নতি যখন হবে সেটা সর্বাঙ্গীন উন্নতি হবে, সকলেই তার ভেতর ইনক্লুডেড থাকবে, দ্যাট ইজ কল ইনক্লুসিভ গ্রোথ। যেখানে এসসি, এসটি, ওবিসি, ওম্যান, ইডাব্লিউএস, বাচ্চা, তারপরে ভালনারেবল সেকশন, মাইনরিটি, কেউ যেন সেই অর্থনৈতিক উন্নতির থেকে বঞ্চিত না হয়, সকলেই যাতে তার ভেতরে ইনক্লুডেড হয়, দ্যাট ইজ কল দি ইনক্লুসিভ গ্রোথ, যেটা সকলের উন্নতিকেই বোঝানো হয়। তো সেই উন্নতি পাওয়ার ক্ষেত্রে এটা কতটা হেল্পফুল হয়েছে, যে সরকার যে পাবলিক এক্সপেন্ডিচারে সরকারি যে খাতে কতটা করে টাকা খরচ করেছে, বাজেট অ্যালোকেটিং কীরকম ছিল, তার উপরে তার প্যাটার্ন এবং ট্রেন্ডের উপরে লিখতে দিয়েছে। তবে খুব বেশি ডিটেলে আমরা লিখতে পারবো না, ডেটা বা ইনফরমেশন দিয়ে টু দি পয়েন্টেই লিখতে হবে, কারণ এটা 10 নম্বরের কোশ্চেন, 150 ওয়ার্ডসের মধ্যে কমপ্লিট করতে হবে। এরপরে দেখো 2 নাম্বার কোশ্চেনটা কি বলছে, জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, 2 নাম্বার কোশ্চেনে বলছে দেখো হোয়াট আর দ্য কজেস অফ পারসিস্টেন্ট হাই ফুড ইনফ্লেশন ইন ইন্ডিয়া, কমেন্ট অন দ্য effectiveness of the monetary policy of the RBI to control this type of inflation। এটা 2024-এর প্রিলিমসের আগেও অনেকবার নিউজে ছিল। কী কারণে? পারসিস্টেন্ট হাই ফুড ইনফ্লেশন, পারসিস্টেন্ট মানে কন্টিনিউয়াস, যেটা কনস্ট্যান্টলি হচ্ছে, হাই মানে প্রচুর পরিমাণে, ফুড ইনফ্লেশন, এটা প্রিলিমসের আগেও সবাই পড়েছিল। ফুড ইনফ্লেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখতে পাচ্ছি মানে এই লাস্ট প্রায় মানে কোভিডের পর থেকে স্টার্ট হয়েছে, বাট লাস্ট এই 1-2 বছরে মারাত্মকভাবে খাবার জিনিসের দাম বেড়ে গেছে, এবং কীরকম মানে করে হুড়হুড় করে বেড়ে যাচ্ছে। 10 টাকা 12 টাকা কেজির আলু 35 টাকা 40 টাকা হয়ে গেছে, চালের দামে প্রচুর বেড়ে গেছে। সমস্ত জিনিসেরই যদি আমরা খেয়াল করে দেখি যে লাস্ট 2 বছর বা 1 বছর আগে যা দাম ছিল তার 3 ডবল হয়ে গেছে দামগুলো। তো দ্যাট ইজ কল দি পারসিস্টেন্ট হাই ফুড ইনফ্লেশন। খাবার জিনিসের প্রচণ্ড মুদ্রাস্ফীতি হয়েছে, ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি, খাবার জিনিসের দাম প্রচুর পরিমাণে বেড়ে যাওয়া। তো এইটা কন্ট্রোলের ক্ষেত্রে এফেক্টিভনেস অফ দ্য মনিটারি পলিসি কে চালায়? আরবিআই চালায়। তো আরবিআই এর যে এক্সপ্যানশনারি আর কন্ট্রাকশনারি পলিসি থাকে, যেটার মাধ্যমে ইনফ্লেশনকে কন্ট্রোল করা হয়, এটাও ইকোনমি ডিরেক্ট কোশ্চেন। তো সেইখানে এটা ইনফ্লেশনকে কন্ট্রোল করতে কতটা সাকসেসফুল হয়েছে, কতটা হেল্পফুল হয়েছে, ঠিক আছে। তো এই দুটো কোশ্চেন ইকোনমিক থেকে এসছে। এরপরে দেখো কি বলছে, হোয়াট ওয়ার দ্য ফ্যাক্টর রেসপন্সিবল ফর সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন অফ দ্য ল্যান্ড রিফর্মস ইন সাম পার্টস অফ দ্য কান্ট্রি। ইভেন যদি তোমরা খেয়াল করে দেখো, যারা ইকোনমি এনসিইআরটি পড়ছো আমার কাছে এই ব্যাচে, তাদের ইনক্লুসিভ গ্রোথ কদিন আগে পড়িয়েছি, ফুড ইনফ্লেশন পড়িয়েছিলাম, এবং এইটাও ওই ল্যান্ড রিফর্মস চ্যাপ্টারটাতে, এগুলো কিন্তু বেসিক কনসেপ্টে এনসিইআরটি 11-এর এনসিইআরটিতেই রয়েছে। এরপর তো স্ট্যান্ডার্ড বই, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলোর নলেজ তো অবশ্যই লাগে, বাট যে বেসিক ইনফরমেশনটা সেটা কিন্তু বেসটা এনসিইআরটি থেকেই তৈরি হয়। দেখো হোয়াট ওয়ার দ্য ফ্যাক্টর, কী কী কারণ ছিল রেসপন্সিবল ফর দ্য সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন অফ ল্যান্ড রিফর্ম। ল্যান্ড রিফর্ম কখন হয়েছিল? আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পরে। যে রাজা মহারাজা বা জমিদার যারা ছিল তাদের কাছে প্রচুর জমি ছিল, এবং তারা মানে সেই কি যার মানে বড় লোক একেবারে প্রচুর বড় লোক হয়েছে, আর গরিব মানুষ খুবই গরিব, তো তাদের কাছে কিছুই ছিল না। তো তখন সরকার কি করে? ল্যান্ড রিফর্মস করে এবং জমির ভাগ বাটোয়ারা করে, বন্টন করে, প্রাইভেট প্রপার্টিকে তোমার অ্যাবলিশন অফ জমিনদারি সিস্টেম করে, প্রাইভেট প্রপার্টি, কনসেন্ট্রেশন অফ ওয়েলথ, এগুলোকে তার উপর
একটা রেস্ট্রিকশনস দিয়ে দেয়। তো এইভাবে করে প্রত্যেকটা রাজ্যেই কী করা হয়েছিল, ল্যান্ড রিফর্মস করা হয়েছিল, যার ভেতরে বেশ কিছু রাজ্যে খুব সাকসেসফুল হয়, যেমন ওয়েস্ট বেঙ্গলে সাকসেসফুল ছিল, কেরালাতে সাকসেসফুল ছিল। তো এরকমই এখানে বলা হয়েছে সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন অফ দ্য ল্যান্ড রিফর্মস ইন সাম পার্টস অফ দ্য কান্ট্রি। এটা কিন্তু আসল পার্ট এখানে কোশ্চেনটার, একবারও বলেনি কিন্তু গোটা ভারতবর্ষেই কিন্তু পুরোপুরি সাকসেসফুল হয়েছে। এখানে মেন পার্ট হচ্ছে সাম পার্ট, মানে সমস্ত রাজ্যে সাকসেসফুল হয়নি, কিছু কিছু রাজ্যে সাকসেসফুল হয়েছিল। তার কি কি কারণ ছিল, কোন কোন রাজ্যে সাকসেসফুল হয়েছিল এবং তার কেন সেখানে সাকসেসফুল হয়েছিল আর কেন বাকিগুলোতে সাকসেসফুল হয়নি, সেটাকে লিখতে হবে। এরপরে এটা কিন্তু এই ল্যান্ড রিফর্ম টপিকটা ইউপিএসসি জিএস পেপার 3-তে ডিরেক্টলি দেওয়াই রয়েছে, আর এটা জেনারেলি এগ্রিকালচার পার্টের মধ্যেই আসে, মানে এগ্রিকালচারের যে টপিকটা থাকে সিলেবাসে ওটা ওভাবেই থাকে, এগ্রিকালচার অ্যান্ড ল্যান্ড রিফর্মস, ঠিক আছে। এরপর 4 নাম্বার টপিকটা কি বলছে, এবং এটা তোমরা এমনি কনসেপ্টটা পাও হচ্ছে ইকোনমির বইতেই, ল্যান্ড রিফর্মস ইকোনমিতে থাকে, জিওগ্রাফি হিউম্যান জিওগ্রাফিতে থাকে, বাট অ্যাকচুয়ালি এটা এগ্রিকালচারেরই অংশ, যেহেতু এগ্রিকালচার নিজেও ইকোনমি এবং জিওগ্রাফিরই পার্ট। 4 নম্বরে কি বলছে, এক্সপ্লেইন দ্য রোল অফ মিলেটস ফর এনশিওরিং হেলথ অ্যান্ড নিউট্রিশনাল সিকিউরিটি ইন ইন্ডিয়া, যেটা লাস্ট 2 বছর ধরে ভাবা হচ্ছিল আসবে, সো আলটিমেটলি এবার এসে গেছে। কারণ মিলেটের বছর ছিল কবে, 2023 সাল, ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট ছিল হচ্ছে 2023। তো সুতরাং 2023-এর মেন্সে আসা উচিত ছিল, বাট আসেনি, বাট স্টিল লাস্ট 2 বছর ধরে মিলেট প্রচণ্ড ইউজে ছিল। মিলেট কোনগুলোকে বলা হয়, জোয়ার, বাজরা, রাগি, এই ধরনের যে ফুড গ্রেইনগুলো থাকে তাদেরকে মিলেট বলা হয়। এদেরকে অনেকে ফডার ক্রপও বলে থাকে। স্পেশালি পশ্চিম ভারতে যেমন রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, তারপরে হচ্ছে দিল্লি, ইউপি, ওই সাইডটাতে কিন্তু এই ধরনের মিলেটস কিন্তু প্রচুর পরিমাণে কনজিউম করা হয়। স্পেশালি তোমার রাজস্থান এবং গুজরাটে তো প্রচুর বেশিই হয়ে থাকে। তো হেলথ এবং নিউট্রিশনাল সিকিউরিটি, এখানে দুটোই বলেছে, হেলথও বলেছে, নিউট্রিশনাল সিকিউরিটিও বলেছে। সিকিউরিটি টার্মটাও কিন্তু মাথায় রাখতে হবে, কারণ হেলথ অবশ্যই মিলেটে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, হাই প্রোটিন থাকে, যারা ভেজিটেরিয়ান ডায়েট খায় তাদের জন্য কিন্তু এই মিলেটস, পালসেস এগুলো প্রচণ্ড হেলথের জন্য খুব ভালো হয়। নিউট্রিশিয়াস কেন, এটার থেকে প্রচুর পুষ্টি আসে। তাই সিকিউরিটি কেন দিচ্ছে, সিকিউরিটি কারণ হচ্ছে এদের দাম অত্যন্ত কম হয়। এই মিলেটসের দাম কিন্তু আটা, তারপরে হচ্ছে চাল, এগুলোর তুলনায় অনেক কম থাকে, যার জন্য অনেকে এটাকে ফডার ক্রপ বলে। ফডার মানে গবাদি পশুদেরকেও এগুলো খাওয়ানো হয়ে থাকে, কারণ এটা সস্তায় পাওয়া যায় বলে। কিন্তু এটার যে পুষ্টি বা বলতে পারো হেলথ, এটা অনেক হাই। তো যার জন্য ভারতবর্ষে যেহেতু গরিবী রেখার সংখ্যা মানুষের অনেক পরিমাণে রয়েছে, তো সুতরাং তাদেরকে অ্যাটলিস্ট খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখার জন্য ফুড সিকিউরিটিও প্রোভাইড করে কিন্তু এই মিলেটস। তো সুতরাং এই 3টে পয়েন্ট অফ ভিউ থেকেই লিখতে হবে, কীভাবে শারীরিকভাবে হেল্প করছে, নিউট্রিশনাল লেভেলে হেল্প করছে এবং ফুড সিকিউরিটিকে মেনটেন করতেও হেল্প করে থাকে মিলেট। কারণ যেহেতু 2023 সালটি ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট ছিল, সেটা দিয়ে ইন্ট্রোডাকশনটা স্টার্ট করতে পারো। এটাও কিন্তু এগ্রিকালচারের মধ্যেই আসছে। এরপর 5 নম্বরের কোশ্চেনে বলছে, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড সিনারিও অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট উইথ ইটস রেসপেক্ট টু লাইফ মেটেরিয়ালস, although India is the second in the world to file patent, still only a few have been commercialized. Explain the reason behind this less commercialization. দেখো, এটা সায়েন্স অ্যান্ড টেক থেকে এসছে, সায়েন্সের ভেতর। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড সিনারিও, বর্তমানে ওয়ার্ল্ডের কী সিনারিও রয়েছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটে, আইপিআর যে রাইটটা, আইপিআর সায়েন্স অ্যান্ড টেকে আমরা পড়বো। আমরা এর আগে আমি কালকে রাতেই ক্লাস শিডিউল বানাচ্ছিলাম, সেখানেই ছিল একটা টপিকে আইপিআর, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। এছাড়া এটা আমার ইকোনমির নোটেও আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট এটা ইকোনমিরও একটা অংশ, কারণ যেহেতু এই পেটেন্টের যে কনসেপ্টটা এটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকে, তো সেই কারণে এটা ইকোনমির মধ্যেও পড়া হয়, সায়েন্স অ্যান্ড টেকেও পড়া হয়, বাট অ্যাকচুয়ালি আইপিআর বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট সায়েন্সের মধ্যেই পড়ে। সেটা কি জিনিস, সেটা হচ্ছে যে কোনো লাইফ মেটেরিয়ালের ক্ষেত্রে এখানে জিজ্ঞেস করেছে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট মানে হচ্ছে যেটা তোমার রাইট রয়েছে, যেখানে তোমার জিনিস এটা, ঠিক আছে। তো সেটাকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের মধ্যে ধরা হয়। যেমন ধরো কেউ নোট বানায়, কেউ ক্লাস করায়, তো এটা তার বুদ্ধির থেকে আসছে, এটা তো ফিজিক্যাল প্রপার্টি নয়, এটা তো হিউম্যান ক্যাপিটাল, হিউম্যান প্রপার্টি। তো এইগুলোকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলা হয়। তার উপর যে অধিকার, যেমন কপিরাইট, তারপর পেটেন্ট, এইগুলোকে বলা হয়ে থাকে হচ্ছে তোমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। এখানে কি বলছে, উইথ রেসপেক্ট টু লাইফ মেটেরিয়াল। লাইফ মেটেরিয়ালটা কিসের সাথে কানেক্টেড, যেগুলো হচ্ছে তোমার প্রাকৃতিক জিনিস, প্রাকৃতিক জিনিসের যে লাইফ মেটেরিয়াল যেগুলো থাকে, যেরকম যেটা স্বাভাবিকভাবে প্রাকৃতিক, যার ভেতর জীব রয়েছে, কোনো জড় বস্তু নয়, ঠিক আছে। যেমন ধরো ক্লাস করানো, একটা ইউটিউবের ভিডিও, গান, এগুলো কি, এগুলো জড় বস্তু, এগুলো জীব নয়। তো এখানে বলছে আইপিআর যেটা লাইফ মেটেরিয়াল রিলেটেড হবে, যেমন নিউজে ছিল খাবার ফুড গ্রেনের সাথে কিছু ছিল, চিপসের একটা পোটাটোর একটা কোম্পানি ছিল, সেটার সাথে লাইফ মেটেরিয়ালের সাথে বোধহয় সেটা পেটেন্টের একটা ব্যাপার ছিল। তো এরকম কিছু মেটেরিয়াল যেটা জীব রয়েছে বা যেটা হচ্ছে প্রাকৃতিকভাবে হয়, সেই রকম মেটেরিয়ালের সাথে আইপিআরটা জিজ্ঞেস করেছে যে বর্তমানে ওয়ার্ল্ডের তার কী সিচুয়েশনে রয়েছে। যদিও ইন্ডিয়া কত পজিশনে পড়ে, দ্বিতীয় পড়ে ওয়ার্ল্ডের মধ্যে পেটেন্টে, কিন্তু ইন্ডিয়া পেটেন্টে সেকেন্ডে আসা সত্ত্বেও কমার্শিয়ালাইজেশন, সেটাকে ব্যবসায়িক স্তরে নিয়ে যাওয়ার মতো সিচুয়েশন ইন্ডিয়াতে এখনও কম। তো কারণগুলো কি কি সেটাই জিজ্ঞেস করেছে। রিজন বিহাইন্ড
দিস লেস কমার্শিয়ালাইজেশন, এই যে কমার্শিয়ালাইজেশন বা এটাকে ব্যবসায়িক স্তরে নিয়ে যাওয়ার যে মাত্রাটা বলতে পারো সেটা অনেকটা কম। কেন কম? তো এটা সায়েন্স অ্যান্ড টেকের পয়েন্ট অফ ভিউ থেকে লিখতে হবে। এরপর 6 নম্বরের কোশ্চেনে কি বলছে, হোয়াট ইজ দ্য টেকনোলজি বিং এমপ্লয়েড ফর দ্য ইলেকট্রনিক টোল কালেকশন অন দ্য হাইওয়ে। আশা করি অনেকেই দেখেছো রাস্তার ওপরে এখন নতুন নতুন এগুলো সব স্টার্ট করেছে, ইলেকট্রনিক টোল কালেকশন হয়েছে। তারপরে হচ্ছে তোমার এগুলো কাইন্ড অফ আর ট্যাক্সেশন কালেকশনেরই একটা পদ্ধতি। বাট এই যে ইলেকট্রনিক টোল কালেকশন যেটা, এটা এই মেশিনটা অ্যাকচুয়ালি সায়েন্স অ্যান্ড টেকের পার্ট। What are the advantages and limitations? What are the proposed changes that will make this process seamless? Would this transition carry any potential hazard? তো এখানে বেসিক্যালি সায়েন্স অ্যান্ড টেক এবং হ্যাজার্ড দুটোকে কাইন্ড অফ মিক্সড আপ করে দিয়েছে। যেমন দেখো কোশ্চেনটা বলছে, হোয়াট ইজ দ্য টেকনোলজি, কী টেকনোলজি কাজে লাগিয়ে ইলেকট্রনিক টোল কালেকশন তৈরি হয়েছে। এটা টেকনোলজির ওপর এমফাসাইজ করেছে। টোল কালেকশন ইজ আ পার্ট অফ ইকোনমি, বাট এইটা যে মেশিনটা, এই মেশিনটা কী টেকনোলজি কাজে লাগিয়েছে, তো দ্যাট মিনস এটা সায়েন্স অ্যান্ড টেকের কোশ্চেন, যেটা হাইওয়ের ওপরে লাগানো হয়েছে। হোয়াট আর ইটস অ্যাডভান্টেজেস, এর ফলে কী কী ভালো আছে, কী কী লিমিটেশনস মানে কী কী খারাপ আছে। প্রপোজড চেঞ্জেস, এই হোয়াট আর দ্য প্রপোজ চেঞ্জেস, কী কী বদল করা যেতে পারে, দ্যাট উইল মেক দিস প্রসেস সিমলেস। সিমলেস মানে খুব সহজেই স্মুথলি যে জিনিসটা হয়ে যাবে, যে কী কী চেঞ্জেস আনলে সেটাতে, যে মেন হচ্ছে প্রবলেমকে আইডেন্টিফাই করো এবং সেই অনুসারে সলিউশন দাও, তাহলে বুঝতে পারবো যে সেটা সিমলেস হয়ে যাবে। উড দিস ট্রানজিশন ক্যারি এনি পোটেনশিয়াল হ্যাজার্ড, মানে হচ্ছে যে এই যে বদলটা হলো এর ফলে কি কোনো রকম কোনো হ্যাজার্ড আসার সম্ভাবনা আছে। তো হ্যাজার্ড মানে কি, এখানে কি প্রাকৃতিক দুর্যোগ না, এখানে সাইবার সিকিউরিটি রিলেটেড যে দুর্যোগগুলো হয়ে থাকে, কোনো ক্রাইম রিলেটেড হোক, পার্সোনাল ডেটা ব্রিচের হোক, যেটা এআই আসার ফলে হয়েছে বা অতিরিক্ত টেকনোলজি আসার ফলে যেগুলো হয়েছে, তো সেটার কথাই বলা হয়েছে এখানে। তো এটাও টেকনোলজি সায়েন্স অ্যান্ড টেক ওরিয়েন্টেড কোশ্চেন। তো দেখেছো এখানে কিন্তু আমি এই কথাটা বারবার প্রত্যেকটা ক্লাসেই বলি যে বেসিক সায়েন্স কিন্তু এখানে দরকার হয় না। এখানে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের যে টেকনোলজি রিলেটেড জিনিস থাকে, ইউপিএসসি কিন্তু সবসময় সেই রিলেটেডই কোশ্চেন করে থাকে। এরপরে দেখো 7 নম্বর কোশ্চেনে কি বলছে, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন অফ রিভার ওয়াটার is a significant environment issue in India. Discuss the various mitigation measures to deal with this problem and also the government initiatives in this regard. কি বলছে দেখো, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন অফ রিভার ওয়াটার, এইটা তোমাদের হচ্ছে ইসের সাথে কানেক্টেড, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্ট, এগুলোর সাথে কানেক্টেড। বলছি ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার পলিউশন, যে এই যে শিল্পগুলো হয় তার জন্য যে জল যে দূষিত হচ্ছে, ইজ এ সিগনিফিকেন্ট এনভায়রনমেন্টাল ইস্যু। এটা কিন্তু একটা বিশাল বড় বা সিগনিফিকেন্ট, যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা পরিবেশের প্রবলেম ইন ইন্ডিয়া। ডিসকাস দ্য ভেরিয়াস মিটিগেশন স্ট্র্যাটেজি, মিটিগেশন মানে কীভাবে এটাকে আমরা কন্ট্রোল করতে পারি, কমাতে পারি, তো সেটার কথাই বলা হচ্ছে। টু ডিল উইথ দিস প্রবলেম অ্যান্ড অলসো দ্য গভর্নমেন্ট ইনিশিয়েটিভ ইন দিস রিগার্ড। তো আমরা এই প্রবলেমটাকে ডিল করার জন্য কী কী সলিউশন অ্যাডাপ্ট করতে পারি, আর গভর্নমেন্ট এইটাকে কন্ট্রোল করার জন্য কী কী ইনিশিয়েটিভ নিয়েছে এখন অবধি সেটা। তো এটা এনভায়রনমেন্ট এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে থেকে যায়, যেটা মেনলি ওয়াটার রিভারের মানে রিভার ওয়াটার যে কীভাবে পলিউটেড হচ্ছে সেটা তো আমরা আশা করি আশেপাশে দেখতেই পাচ্ছি। তো এটা এবং হচ্ছে কিসের জন্য, এই যে শিল্প কলকারখানা এগুলোর থেকে যে কালো নোংরা জল বেরোচ্ছে, যেগুলো ভীষণই দূষিত জল এবং আলটিমেটলি ড্রেনের মাধ্যমে গিয়ে সেগুলো প্রত্যেকটা নদীতেই মিশছে, তো সেটাই বলেছে এটাকে আমরা কিভাবে মিটিগেট করতে পারি। আচ্ছা, এরপরে 8 নম্বর কোশ্চেনে বলছে, হোয়াট রোল ডু এনভায়রনমেন্ট এনজিও অ্যান্ড অ্যাক্টিভিস্ট প্লে ইনফ্লুয়েন্সিং এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট আউটকামস বা ইআইএ, যেটা এখানে এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ, আউটকাম ফর মেজর প্রজেক্ট ইন ইন্ডিয়া, ইআইএ আউটকাম মেজর প্রজেক্ট ইন ইন্ডিয়া, সাইট 4 এক্সাম্পলস উইথ অল ইম্পর্টেন্ট ডিটেলস। দেখো কী বলছে, হোয়াট রোল ডু এনভায়রনমেন্টাল এনজিও, এনভায়রনমেন্টাল যে এনজিওগুলো রয়েছে এবং অ্যাক্টিভিস্ট যারা রয়েছে, যারা সরকারের ওপর অ্যাজ আ প্রেশার গ্রুপের মতো কাজ করে, প্রেশার দেয়, প্লেস ইনফ্লুয়েন্সিং এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, ইআইএ আউটকাম। ইআইএ আমরা এনভায়রনমেন্টে অলরেডি পড়েছি, ঠিক আছে। তো তার কী কী প্রসেস হয়, স্ক্রিনিং হয়, যে পদ্ধতিগুলোর মাধ্যমে যে কোনো প্রজেক্টকে ক্লিয়ারেন্স পেতে হয়, দ্যাট ইজ কল ইআইএ। তো এই ক্ষেত্রে এই এনজিওগুলো বা অ্যাক্টিভিস্টরা কীভাবে হেল্প করে বা হোয়াট আর দ্য রোল, এখানে দুটো হেডিং করতে পারো, এনভায়রনমেন্টাল এনজিও অ্যান্ড অ্যাক্টিভিস্টের রোল কী কী থাকে, ইআইএ আউটকামে তাদের কী কী হেল্প করেছে, মেজর রোল। তবে এটা এখানে মেজর অংশ নয় কোশ্চেনে, ঠিক আছে। মেন হচ্ছে সাইট 4 এক্সাম্পল উইথ অল ইম্পর্টেন্ট ডিটেলস, যেরকম তোমাদেরকে 4টে এক্সাম্পল দিতে হবে যে কোন কোন কেসে, যে এরকম 4টে কেস লিখতে হবে যে 4টে কেসে এনভায়রনমেন্টাল এনজিও বা অ্যাক্টিভিস্টরা ইনফ্লুয়েন্স করেছে ইআইএ নর্মসকে আনতে বা বলতে পারো ইআইকে অ্যাপ্লাই করতে, ঠিক আছে। তো এটা একটু ইভিএস রিলেটেড কোশ্চেন, বাট একটু টাফ, কারণ 4টে এক্সাম্পল যদি মুখস্থ না থাকে সেক্ষেত্রে লেখাটা একটুখানি চাপের ব্যাপার হয়ে যাবে। ডিরেক্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বলতে পারো, ইনফরমেশন মুখস্থ থাকলে তবেই লিখতে পারবে। 9 নম্বরে কি বলছে, এক্সপ্লেন হাউ নার্কো টেরোরিজম হ্যাজ এমার্জড অ্যাজ আ সিরিয়াস থ্রেট অ্যাক্রস দ্য কান্ট্রি।
সাজেস্ট সুইটেবল মেজার্স টু কাউন্টার নার্কো টেরোরিজম। ঠিক আছে, বলছে হাউ নার্কো টেরোরিজম, এটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি থেকে আসছে। ঠিক আছে, এইবার দেখো টেরোরিজম অ্যাকচুয়ালি সিকিউরিটির মধ্যেই রয়েছে, বাট আমরা ওভারঅল টেরোরিজম তো অবশ্যই পড়েছি, এটা কিন্তু স্পেসিফিক্যালি শুধুমাত্র নার্কো টেরোরিজমের কথাই বলেছে, যেটা কিনা একটা সিরিয়াস থ্রেট হয়ে গেছে দেশের ভেতরে। তো নার্কো টেরোরিজমকে আমরা কীভাবে কাউন্টার করতে পারি, কন্ট্রোল করতে পারি, তার কী কী মেজার বা সলিউশন রয়েছে, তাহলে আমাদের কী কী লিখতে হবে, মেন প্রবলেমটাও লিখতে হবে, ইস্যুসটাও লিখতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম সলিউশনটাও লিখতে হবে। ইন্টারনাল সিকিউরিটির মধ্যেই এটা পড়ে। এরপর 10 নম্বরের কোশ্চেনে বলেছে কি, ডেসক্রাইব দ্য কনটেক্সট অ্যান্ড স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023। তো এটাও ডিরেক্টলি কারেন্ট অ্যাফেয়ার্সেই ছিল, আমরা 24 প্রিলিমসের আগেও পড়েছিলাম ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023। তো তার কিছু কনটেক্সট রয়েছে এবং স্যালিয়েন্ট ফিচার্স রয়েছে, এবং এটা দেখো ডিরেক্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। কিছু কোশ্চেন একদম ডিরেক্ট দিয়েছে যেখানে তোমার বুদ্ধি লাগাবার কোনো দরকার পড়বে না, যেমন এই কোশ্চেনটা একদম ডিরেক্ট কোশ্চেন, এখানে তোমাকে যেরকম দেওয়া আছে সেরকমই লিখতে হবে। ইভেন নার্কো টেরোরিজমেরও সেম তাই, ডেফিনেশন লিখতে হবে, কিছু প্রবলেমস লিখতে হবে, সলিউশনস লিখতে হবে। তো এখানে দেখো খেয়াল করে, এই যে 10টা কোশ্চেন আমরা দেখলাম, 5টা সেকশন রয়েছে জিএস পেপার 3-তে, তো প্রত্যেকটা 5টা সেকশন থেকে 2টো করে কোশ্চেন এসছে 10 নম্বরে। এইবার 15 নম্বরে কি বলছে দেখো, 11 নম্বর থেকে 15 নম্বরের কোশ্চেন স্টার্ট হয়। ডিসকাস দ্য মেরিট অ্যান্ড ডিমেরিটস অফ দ্য 4 লেবার কোড in the context of labor market reforms in India. What has been the process so far in this regard? বেসিক্যালি লেবার কোড বলেছে। ঠিক আছে, লেবার কোড ইজ ডিফারেন্ট। লেবার কোড আর লেবার লস যেগুলো রয়েছে, সমস্ত লেবার লসগুলোকে একসাথে করে বলা হয়ে থাকে লেবার কোড, যেটা 4টে লেবার কোড রয়েছে, সমস্ত লেবার লসগুলোকে একসাথে করে। এইবার তাদের ওভারঅল মেরিট আর ডিমেরিট জানতে চেয়েছে, কিন্তু পার্টিকুলার কোনো একটা লেবার লসেরটা জানতে চায়নি, বলেছে মেরিট অ্যান্ড ডিমেরিট অফ দ্য 4 লেবার কোড, 4টে লেবার কোডেরই কী কী ওভারঅল ভালো আর ওভারঅল খারাপ রয়েছে 4টেকে মিলিয়ে, সেটাকে লিখতে হবে। ইন দ্য কনটেক্সট অফ লেবার মার্কেট রিফর্মস ইন ইন্ডিয়া, আমাদের দেশে ভারতের মার্কেটের পয়েন্ট অফ ভিউ থেকে কীভাবে এটা হেল্পফুল হচ্ছে, সেই ক্ষেত্রে তার কি মেরিট আর ডিমেরিট আছে সেটা লিখতে হবে। হোয়াট হ্যাজ বিন দ্য প্রগ্রেস সো ফার ইন দিস রিগার্ড, এখন অবধি এই বিষয়ে কতটা উন্নতি বা প্রগ্রেস করা হয়েছে বা কতদূর কাজ এগিয়েছে তার উপরে লিখতে হবে। তো যেটা তোমাদের লেবার কোড জেনারেলি ইকোনমি রিলেটেডই হয়ে থাকে। ঠিক আছে, ইকোনমির মধ্যেই এটাকে আমরা ধরতে পারি। আচ্ছা, 12 নম্বর কোশ্চেনে কি বলছে, হোয়াট ইজ দ্য নিড ফর এক্সপ্যান্ডিং দ্য রিজনাল এয়ার কানেক্টিভিটি ইন ইন্ডিয়া, ইন দিস কনটেক্সট ডিসকাস দ্য গভর্নমেন্টস উড়ান স্কিম অ্যান্ড ইটস অ্যাচিভমেন্ট। দেখো, হোয়াট ইজ দ্য নিড ফর এক্সপ্যান্ডিং দ্য রিজনাল এয়ার কানেক্টিভিটি, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক বলবো না, এটা স্ট্যাটিকের মধ্যেই পড়ে। তার কারণ হচ্ছে স্ট্যাটিক একটা টপিক আছে ইকোনমিতে, ইনফ্রাস্ট্রাকচারের মধ্যেও সাব টপিক আছে, দ্যাট ইজ হচ্ছে ট্রান্সপোর্টেশনের মধ্যেও একটা সাব টপিক আছে, দ্যাট ইজ হচ্ছে এয়ার কানেক্টিভিটি। এগুলো কিন্তু ইউপিএসসি সিলেবাসে মেনশন আছে, ইভেন এটা প্রিলিমসেও আমরা পড়ে থাকি। হিউম্যান জিওগ্রাফির মধ্যে আমরা কিন্তু ট্রান্সপোর্টেশন, এয়ার কানেক্টিভিটি অলরেডি পড়ি। তো সেখানের কথাই বলেছে, এটা রিজনাল এয়ার কানেক্টিভিটিকে কানেক্ট করতে কতটা হেল্পফুল ছিল, হোয়াট ইজ দ্য নিড, কেন কি প্রয়োজন ছিল ইন ইন্ডিয়া, ইন দিস কনটেক্সট ডিসকাস দ্য গভর্নমেন্টের উড়ান স্কিম অ্যান্ড ইটস অ্যাচিভমেন্ট। তো উড়ান কিন্তু অনেক আগেই, উড়ে দেশ কা আম নাগরিক যে স্কিমটা ছিল, তো এটা কিন্তু অনেক আগের, মানে এরকম না যেটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের, বাট যেহেতু এটা একটা স্ট্যাটিকের পার্ট হয়ে গেছে এবং ইম্পর্টেন্স, যেটা স্ট্যাটিকের পার্ট হয়ে যায় অবশ্যই ইম্পর্টেন্স তো পায়, তো সুতরাং এটা আমাদের কিন্তু পরীক্ষায় এসেছে। ঠিক আছে, তো এখানে তোমাদের 15 মার্কার কোশ্চেন দিয়েছে, কি নিড কী ছিল, কারণটা কী ছিল, রিজনাল এয়ার কানেক্টিভিটির কী প্রয়োজন সেটা আগে হেডিং করতে হবে, উড়ান স্কিম হেডিং করতে হবে, তার কী কী কিছু পয়েন্টার্স লিখতে হবে যে কী কী উড়ান স্কিমের মধ্যে ছিল, এবং অ্যাচিভমেন্ট, উড়ান আসার ফলে এই লাস্ট 5-7 বছরে কী কী বদল এসছে, কী কী চেঞ্জেস এসছে, সেইগুলো আমাদেরকে লিখতে হবে। এরপরে 13 নম্বর কোশ্চেনে বলছে, এবার এটাও কিন্তু ইকোনমির মধ্যেই পড়বে, যেহেতু ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্টেশন এগুলো ইকোনমিরই অংশ। 13 নম্বর কোশ্চেনে বলছে, হোয়াট আর দ্য মেজর চ্যালেঞ্জেস ফেসড বাই দ্য ইন্ডিয়ান ইরিগেশন সিস্টেম ইন রিসেন্ট টাইমস, স্টেট দ্য মেজার্স টেকেন বাই দ্য গভর্নমেন্ট ফর এফিশিয়েন্ট ইরিগেশন ম্যানেজমেন্ট। ইরিগেশন মানে জলসেচ, কী কী চ্যালেঞ্জেস, কী কী প্রবলেম ফেস করে ভারতের জলসেচ ব্যবস্থা রিসেন্ট টাইমে করছে, কারণ আমাদের যেহেতু ওয়াটার ক্রাইসিস একটা মেজর ইস্যুস হয়ে দাঁড়িয়েছে, স্পেশালি নর্থ ইন্ডিয়ার যে রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর দেখা যাচ্ছে বৃষ্টির অভাবের জন্য, স্পেশালি নর্থ এবং ওয়েস্টের দিকে দেখা যাচ্ছে। স্টেট দ্য মেজার্স টেকেন বাই দ্য গভর্নমেন্ট, সরকার কী কী ইনিশিয়েটিভ নিয়েছে, স্টেপ নিয়েছে ফর এফিশিয়েন্ট ইরিগেশন ম্যানেজমেন্ট, এফিশিয়েন্টলি ইরিগেশনকে ম্যানেজ করার জন্য সরকার কী কী স্টেপস নিয়েছে। এরপর 14 নম্বর কোশ্চেনে কি বলছে, ইলুসিডেট দ্য ইম্পর্টেন্স অফ বাফার স্টকস। ঠিক আছে, এইটা কিন্তু আমাদের আসছে কিসের ভেতর, এগ্রিকালচার। ঠিক আছে, এগ্রিকালচার, কারণ ইরিগেশন অ্যান্ড এগ্রিকালচার ইজ মানে কাইন্ড অফ ইন্টারকানেক্টেড টপিক, এবং এটা হয়তো ইকোনমিরই একটা অংশ, আমরা ইকোনমি বইয়ের ভেতরেই পড়ি, ইরিগেশন ইকোনমিতে রয়েছে, হিউম্যান জিওগ্রাফিতে রয়েছে, বাট এটা কি জিএস পেপার 3-তে এগ্রিকালচারেরই অংশ হিসেবে মানা হয়ে থাকে। 14 নম্বরে বলছে,
Elucidate the importance of buffer stocks for stabilizing agricultural prices in India. What are the challenges associated with the storage of the buffer stocks? Discuss. বাফার স্টক কোনগুলোকে বলা হয়? যেগুলো এক্সট্রা যে সারপ্লাস থাকে, যেগুলো থেকে যায়, যেমন ধরো এই যে আমরা চাল কিনি বা আলু কিনি, পেঁয়াজ কিনি, এগুলো কি সারা বছর তৈরি হয় না, বছরে একটা টাইমে তৈরি হয় এবং এটাকে বাফার স্টক করে মানে কোল্ড স্টোরেজে রেখে দেওয়া হয়। এইবার সেটাই কি করে, যখন দেখবে এই যে আমরা পড়েছি না ওই কি বলে ব্ল্যাক মার্কেটিং করা হয়ে থাকে, হোর্ডিং বলা হয়ে থাকে, যখন মার্কেটে জিনিসটা অল্প পয়সায় বেরোয় তখন যারা ব্যবসায়ী মানে একটু খারাপ মানসিকতায় ব্যবসায়িক হয়, তো তারা কি করে ওটাকে হোল্ড করে রাখে, প্রচুর পরিমাণে এরা একঠা করে এবং যখন মার্কেটে যখন ওটা পরিমাণটা কমে যায়, সাপ্লাই কমে যায়, তখন কি হয় জিনিসের দাম বেড়ে যায়, ডিমান্ড বেড়ে যায় স্বাভাবিকভাবে। তো তখন তারা কি করে ওটাকে চড়া দামে ব্ল্যাক মার্কেটিংয়ে এগুলো বিক্রি করে, যার ফলে কি হয় খাবার জিনিসের দাম বেড়ে যায়। এবার তাই সেটাই বলেছে, দেখো স্টেবিলাইজিং এগ্রিকালচারাল প্রাইসেস, অলরেডি 10 নম্বরে একটা কোশ্চেন এসছে কিন্তু ফুড ইনফ্লেশন দেখেছো, তো ফুড ইনফ্লেশন আর এগ্রিকালচার প্রাইস ইজ অলমোস্ট কানেক্টেডই হয়ে থাকে ইন ইন্ডিয়া। হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস, কী প্রবলেম ফেস করতে হয় উইথ স্টোরেজ অফ বাফার স্টক, বাফার স্টক করে রাখার জন্য কী সমস্যা ফেস করতে হয়, যেমন হোর্ডিং একটা অন্যতম চ্যালেঞ্জ, তারপর হচ্ছে প্রপার স্টোরেজ না থাকা, কোল্ড স্টোরেজের অভাব থাকা, যেগুলোতে আমাদের কি হয় যে লং টার্মে জিনিসটাকে স্টোর করা যায় এবং স্পেশালি হচ্ছে যাতে ব্ল্যাক মার্কেটিং না হয়, হোর্ডিং না হয়, সেই জিনিসটাকেও দেখতে হবে। তো এগুলো একটা মেজর ইস্যুস রয়েছে কিসের সাথে, বাফার স্টকের সাথে। আচ্ছা, এইটা হচ্ছে তোমাদের আসে এগ্রিকালচারের সাথে, যেহেতু এটা দেখো স্টেবিলাইজিং এগ্রিকালচারাল প্রাইস, তো এটা এগ্রিকালচারাল প্রাইস মানে হচ্ছে যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে সেই প্রোডাক্টের জিনিসের দামকে কন্ট্রোল করার জন্য, তো ইট ইজ অলসো কানেক্টেড টু ইনফ্লেশন। তো এটা কিন্তু এগ্রিকালচার এবং ইকোনমি ইনফ্লেশনের সাথেও কানেক্টেড। এরপর 15 নম্বরের কোশ্চেনে কি বলছে, দ্য ওয়ার্ল্ড ইজ ফেসিং অ্যান অ্যাকিউট শর্টেজ অফ দ্য ক্লিন অ্যান্ড সেফ ফ্রেশ ওয়াটার। ঠিক আছে, হোয়াট আর দ্য অল্টারনেটিভ টেকনোলজিস হুইচ ক্যান সলভ দিস ক্রাইসিস? ব্রিফলি ডিসকাস এনি 3 such technologies citing their key merits and demerits. দেখো বলছে যে দ্য ওয়ার্ল্ড ইজ ফেসিং অ্যান অ্যাকিউট শর্টেজ অফ ক্লিন অ্যান্ড ফ্রেশ ওয়াটার। পরিষ্কার শর্টেজ, অবভিয়াসলি অ্যাকিউট শর্টেজ মানে হচ্ছে যথেষ্ট পরিমাণে জলের এখন অভাব দেখা যাচ্ছে, অফ ক্লিন অ্যান্ড সেফ ওয়াটার, সেফ ফ্রেশ ওয়াটার, পরিষ্কার এবং নিরাপদ যে খাবার জল ফ্রেশ ওয়াটার সেটার অভাব দেখা যাচ্ছে। হোয়াট আর দ্য অল্টারনেটিভ টেকনোলজি, কী টেকনোলজি কাজে লাগিয়ে আমরা এই ক্রাইসিসটার থেকে বেরোতে পারি, আমরা ক্রাইসিসটাকে ওভারকাম করতে পারি। 3 such টেকনোলজি, সেরকম 3টে টেকনোলজি সম্পর্কে লিখতে হবে। দেয়ার মেরিট অ্যান্ড ডেমেরিট, তাদের কী ভালো আছে মন্দ আছে, কারণ যে কোনো টেকনোলজিরই ভালোও থাকে খারাপও থাকে, তো সেটা লিখতে বলেছে। তো এই টপিকটা আসছে কিসের মধ্যে, ফ্রেশ ওয়াটার যে অল্টারনেটিভ টেকনোলজি যেহেতু বলেছে, সুতরাং এটা সায়েন্স অ্যান্ড টেক। দেখো টপিকটা কিন্তু শুনে মনে হচ্ছে ফ্রেশ ওয়াটারের কথা বলছে, বাট না, এটা ওয়াটারের কথা হলেও এটা কিন্তু সায়েন্স অ্যান্ড টেকের পয়েন্ট অফ ভিউ থেকে বলেছে অল্টারনেটিভ টেকনোলজি, সেরকম 3টে টেকনোলজি সম্পর্কে লিখতে দিয়েছে। সো যখনই এটা টেকনোলজি রিলেটেড আসবে তখন এটা সায়েন্স অ্যান্ড টেকে চলে আসবে। 16 নম্বর কোশ্চেনে কি বলছে, হোয়াট আর অ্যাস্ট্রয়েডস, হাউ রিয়েল ইজ দ্য থ্রেট টু কজিং extinction of life, what strategies have been developed to prevent such a catastrophe? বলছে অ্যাস্টেরয়েড কাকে বলা হয়, এটা আমরা জিওগ্রাফিতে, ফিজিক্যাল জিওগ্রাফিতে অবভিয়াসলি পড়েছি সবাই, ফিজিক্যাল জিওগ্রাফির বইয়েই থাকে। হাউ রিয়েল ইজ দ্য থ্রেট অফ দেম কজিং এক্সটিংশন অফ লাইফ, কারণ এটা নিউজেও ছিল, অনেক দিন ধরে শুনছিলামও, আমরা প্রত্যেকেই মোটামুটি শুনেছো বা পড়েছো যে একটা অ্যাস্টেরয়েড খুব দ্রুত বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এবং সেটা তোমার নাসার যারা সায়েন্টিস্ট রয়েছে তারা বলছে যদি পৃথিবীকে বাঁচাতে হয়, কারণ ওটা যদি পৃথিবীর ওপরে এসে পড়ে তাহলে কিন্তু সমস্ত জীব বিলুপ্ত হয়ে যাবে, পুরো পৃথিবীতে আগুন লেগে ধ্বংস হয়ে যাবে, এরকম একটা কথা হচ্ছে। বা এটা শুনেও ছিলে, যারা বিড়লা তারামণ্ডলতে ঘুরতে গেছো সেখানেও যদি দেখে থাকো, সেখানেও কিন্তু এই জিনিসটাকে কভার করা হয়েছে এবং এটা সায়েন্টিস্টরা চাইলে এটাকে আটকাতেও পারবে। কীভাবে? স্যাটেলাইট দিয়ে তার যে গতিবেগটা রয়েছে বা যে মুখে সে ধাবিত হয়ে আসছে সেটাকে অন্যদিকে তাকে কনভার্ট করে দিয়ে। তো এটাও সায়েন্স অ্যান্ড টেকের মধ্যেই পড়ে। অ্যাস্ট্রয়েড জিওগ্রাফির অংশ ঠিকই, বাট এখানে অ্যাস্ট্রয়েডের ওপর এমফাসাইজ নয়। অ্যাস্ট্রয়েড এখানে তুমি ছোট করে জাস্ট বলবে হোয়াট ইজ অ্যাস্ট্রয়েড, হাউ রিয়েল ইজ দ্য থ্রেট কজিং দেম এক্সটিংশন অফ লাইফ, কীভাবে জীবকে বা জীবনকে বিলুপ্ত করে দিতে পারে এটা, এবং এটা কতটা বড় মেজর ইস্যু সেটার ওপর লিখতে দিয়েছে। হোয়াট স্ট্র্যাটেজিস, কি স্ট্র্যাটেজি হ্যাভ বিন ডেভেলপড টু প্রিভেন্ট সাচ আ ক্যাটাস্ট্রফ। ঠিক আছে, এই যে হোয়াট স্ট্র্যাটেজিস হ্যাভ বিন ডেভেলপড, এখন অবধি এই ক্যাটাস্ট্রফটাকে আমরা যদি এই দুর্ঘটনাটাকে কন্ট্রোল করতে চাই তাহলে আমরা কী স্ট্র্যাটেজিস এখন অবধি অ্যাডপ্ট করতে পেরেছি, বা তোমরা এখানে এটাও লিখতে পারো যে এইগুলো অ্যাডপ্ট করলে আরও ভবিষ্যতে ভালো হবে। তো এটা জেনারেলি এটা সায়েন্স অ্যান্ড টেকের অংশ, তো এটা আমাদের ইসের ভেতরেই পড়বে, মানে এটা যেটা অলরেডি ডেভেলপ হয়েছে তার উপরেই লিখতে হবে, কারণ যেহেতু আমরা কেউ সায়েন্টিস্ট নই তো নতুনত্ব মাথার থেকে আইডিয়াস বেরোনোটাও একটু চাপের ব্যাপার। তো সেই কারণে তোমার থেকে কোনো সলিউশন জানতেও চাইনি, আমাদের কাছ থেকে এটা এক্সপেক্টেড নয় যে আমরা সায়েন্স অ্যান্ড টেকের সলিউশন বলতে পারবো, সেই জন্য বলেছে হ্যাভ বিন ডেভেলপড, এখন অবধি কোনগুলো ডেভেলপড হয়েছে
সেইগুলোই লিখতে হবে। আমাকে জিজ্ঞেস করেনি যে তুমি কি সলিউশন দিতে পারো, বোঝা গেছে? তো কোশ্চেনের ওপর বেস করে আমাদেরকে নিজেদেরকে অ্যাপ্রোচকে ডিফারেন্ট রাখতে হয়। যেখানে আমাদের কাছ থেকে সলিউশন এক্সপেক্টেড বিং অ্যান্ড সিভিল সার্ভেন্ট, সেখানে 100 বার আমরা সলিউশন দেবো। বাট এটা একটা সায়েন্স অ্যান্ড টেকের কোশ্চেন, যেটা অনেক অ্যাডভান্স সায়েন্স অ্যান্ড টেক, তো যেটা একমাত্র সায়েন্টিস্টরাই বলতে পারবে। তো সুতরাং যেটুকু এখন অবধি অ্যাডভান্স লেভেলে উঠেছে, মানে যতটুকু হয়েছে ডেভেলপমেন্ট, আমরা ঠিক ততটুকুর ওপরেই লিখবো। এটাও কিন্তু সায়েন্স অ্যান্ড টেকেরই একটা কোশ্চেন। এরপর আসছে 17 নম্বর কোশ্চেন, কি বলছে, হোয়াট ইজ ডিজাস্টার রেজিলিয়েন্স, হাউ ইজ ইট ডিটারমাইন্ড, ডেসক্রাইব ভেরিয়াস এলিমেন্টস অফ আ রেজিলিয়েন্স ফ্রেমওয়ার্ক, অলসো মেনশন দ্য গ্লোবাল টার্গেটস অফ সেন্ডাই ফ্রেমওয়ার্ক ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন 2015 থেকে 30। এটা একদম ডিরেক্ট কোশ্চেন, এনভায়রনমেন্টে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের টপিকেই থাকে। ডিজাস্টার রেজিলিয়েন্স মানে কোনো কিছুকে সহ্য করার ক্ষমতা। তো যখন আমাদের কোনো বিপদ আসে, আপৎকালীন সময় আসে, ডিজাস্টার, প্রাকৃতিক ডিজাস্টার আসে, সেটাকে আমরা কীভাবে কন্ট্রোল করি। হাউ ইজ ইট ডিটারমাইন্ড, এটাকে আমরা কীভাবে ডিটারমাইন করব। হোয়াট ইজ দ্য প্যারামিটার, ডিটারমাইন করার মানে হচ্ছে প্যারামিটার কী কী। ডেসক্রাইব ভেরিয়াস এলিমেন্টস অফ আ রেজিলিয়েন্স ফ্রেমওয়ার্কের কিছু ভেরিয়াস এলিমেন্ট আমাদেরকে ডিসকাস করতে বলেছে, এবং তার সাথে কিছু গ্লোবাল টার্গেটস অফ সেন্ডাই ফ্রেমওয়ার্ক আশা করি সবাই পড়েছো, ডিজাস্টার ম্যানেজমেন্টের এবং এনভায়রনমেন্টের বইয়ের ভেতরেই থাকে। তো 2015 থেকে 30-এর মধ্যে যে সেন্ডাই ফ্রেমওয়ার্কটা সাইন হয়েছিল ডিজাস্টার রিস্ক রিডাকশনের জন্য, তার কিছু গ্লোবাল টার্গেটস, কী কী টার্গেটস নেওয়া হয়েছে সেইগুলোকে কিছু মেনশন করতে হবে, ঠিক আছে? তো যেহেতু এটা অনেকটাই পার্ট রয়েছে, মোটামুটি 4টে মতো পার্টে অ্যান্সারটা লিখতে হবে, তো অল্প অল্প করে লেখার চেষ্টা করবো, কারণ 15 নম্বরের কোশ্চেন যেহেতু। এরপর 18 নম্বরে, এটাও কিন্তু ডিজাস্টার ইসের ভেতরেই আসছে, এনভায়রনমেন্ট এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট। আচ্ছা, এরপরে আসে হচ্ছে 18 নম্বরের কোশ্চেন, বলছে কি, ফ্লাডিং ইন আরবান এরিয়াজ ইজ অ্যান এমার্জিং ক্লাইমেট ইন্ডিউসড ডিজাস্টার, ডিসকাস দ্য কজেস অফ দিস ডিজাস্টার, মেনশন দ্য ফিচার্স অফ 2 such মেজর ফ্লাডস ইন দ্য লাস্ট 2 decades ইন ইন্ডিয়া, ডেসক্রাইব দ্য পলিসিজ অ্যান্ড ফ্রেমওয়ার্কস ইন ইন্ডিয়া দ্যাট এইমড অ্যাট ট্র্যাকলিং সাচ ফ্লাডস। দেখো, ফার্স্ট কি বলছে, ফ্লাডিং ইন আরবান এরিয়াজ অ্যাজ অ্যান এমার্জিং ক্লাইমেট ইন্ডিউসড ডিজাস্টার, এটা হচ্ছে স্টেটমেন্ট বলেছে। আমাদের শহর অঞ্চলগুলোতে আরবান ফ্লাড কিন্তু অলরেডি একটা সিলেবাসের অংশ, জিএস পেপার 3-তে আমরা আরবান ফ্লাড পড়ে থাকি। তবু কোশ্চেনটা কি বলছে শোনো, ফ্লাডিং ইন আরবান এরিয়াজ ইজ অ্যান এমার্জিং ক্লাইমেট ইন্ডিউসড ডিজাস্টার, এবং এমার্জিং, এটা যত দিন যাচ্ছে নতুন উঠছে এবং বাড়ছে। আরবান এরিয়াতে কেন, প্রচুর পরিমাণে রাস্তা তৈরি হয়ে গেছে, কোনো জায়গাতেই ফাঁকা মাটি থাকে না। সো মাটির কাজ কি, জলকে অ্যাবজর্ব করতে পারে। আর আরবান এলাকাগুলোতে সব জায়গায় বলতে গেলে এখন পিচের রাস্তা, ঢালাই, মাটি বলতে গেলে দেখাই যায় না। সো জলটা অ্যাবজর্পশনের কোনো জায়গা পায় না, যেটা গ্রাউন্ড ওয়াটারে আবার চলে যেতে পারে। ডিসকাস দ্য কজেস অফ দিস ডিজাস্টার, যেটা অলরেডি বললাম যে কারণটা। প্রথম কোশ্চেনটা তো জাস্ট ওখানে একটা স্টেটমেন্ট দিয়েছে, বাট ফার্স্ট কোশ্চেন হচ্ছে কজ, যে তো কারণটা কী কী। মেনশন অ্যান্ড ফিচার্স 2 such মেজর ফ্লাডস লাস্ট 2 decade মানে লাস্ট 20 বছর। তো লাস্ট 20 বছরে 2টো মেজর ডিজাস্টার সম্পর্কে আমরা, বা 2টো মেজর যে ফ্লাড হয়েছে সেই 2টো সম্পর্কে আমরা লিখবো, এবং আরবান ফ্লাডই লিখতে হবে কিন্তু, ঠিক আছে? 2 such, দেখো সাচ মেজর ফ্লাড বলেছে, সাচ মানে আরবান এরিয়াতে লাস্ট 20 বছরে যে ফ্লাডটা হয়েছে সেটার কথা। যেমন কেরালা ফ্লাড ইজ আ বিরাট বড় একটা মেজর ফ্লাড ছিল 2018 সালে। এছাড়া ছোটোখাটো ফ্লাড বিহারে, তারপরে আসামে, এগুলো তো লেগেই থাকে। দিল্লিতে এত পরিমাণে প্রত্যেক বছর জল কেন জমে যায়, তার কারণ হচ্ছে দিল্লিতে ওই ফাঁকা মাটির জায়গা অত্যন্ত কম, পুরোটাই আরবান এরিয়া। তো আরবান এরিয়াতে জল অ্যাবজর্পশনস কিন্তু ঠিকমতোভাবে হয় না। তো এখানে আমরা কেরালা, দিল্লি, এই ধরনের ডেভেলপ যে স্টেট রয়েছে তাদের এক্সাম্পল দিয়ে কিন্তু আমরা লিখতে পারি। আর লাস্ট 20 বছর মানে অনেকটা সময়, যে কোনো একটা এক্সাম্পল দিলেই হবে। ডেসক্রাইব দ্য পলিসিজ অ্যান্ড ফ্রেমওয়ার্ক ইন দ্যাট এইম অ্যাট ট্র্যাকলিং সাচ ফ্লাডস, তো এই ধরনের ফ্লাডকে কন্ট্রোল করার জন্য কী কী পলিসি এবং ফ্রেমওয়ার্ক ইন্ডিয়াতে রয়েছে সেগুলোও লেখো, মানে গভর্নমেন্ট এখন অবধি কী কী করেছে এটাকে কন্ট্রোল করার জন্য। এবার এই টপিকটা আসে হচ্ছে তোমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের ভেতর থেকে। 19 নম্বরে কি বলছে, ইন্ডিয়া হ্যাজ আ লং অ্যান্ড ট্রাবলড বর্ডার উইথ চায়না অ্যান্ড পাকিস্তান, fraught with the continuous issues, examine the conflicting issues and security challenges along the border, also give out the development being taken out in these areas under the border management program and the border infrastructure management scheme। এই দুটোই কিন্তু একটা মানে তোমার হচ্ছে ডিরেক্ট কোশ্চেন কাইন্ড অফ বলতে পারো, কারণ হচ্ছে এই স্কিম দুটো আমাদের যে ইন্টারনাল সিকিউরিটি রয়েছে তার সাথে কানেক্টেড। এইবার দেখো, এই ইন্টারনাল সিকিউরিটিটাকে কানেক্ট করে দিয়েছে আইআরের সাথে, কারণ আইআরে আমরা চায়না এবং পাকিস্তানের সাথে আমাদের যে সম্পর্ক কীরকম সেটা আমরা ইন্টারন্যাশনাল রিলেশনে পড়ি। তো এবার জেনারেলি আমাদের ইন্টারনাল সিকিউরিটিতে আইআরের সাথে কানেক্টেড হয়ে খুব একটা দেয় না। তো এখানে বলেছে যে যে জায়গাগুলোতে ট্রাভেলড বর্ডার, লং অ্যান্ড ট্রাভেলড বর্ডার, যেখানে পাকিস্তান এবং চায়না ছুঁয়ে রয়েছে যে যে বর্ডারগুলোকে, সেখানে কন্টিনিউয়াসলি আমরা ইস্যু দেখতে পাই, লাস্ট বহু বছরেই আমরা সেটা দেখতে পেয়েছি। তো এর কারণটা কি, ঠিক আছে? এক্সামাইন দ্য কনফ্লিক্টিং ইস্যুসগুলো কী কী রয়েছে,
সিকিউরিটি চ্যালেঞ্জেস, এখানে আমরা কী কী প্রবলেম বা চ্যালেঞ্জেস ফেস করে থাকি এই বর্ডারে, যেমন পাকিস্তানের ক্ষেত্রে পিওকেতে প্রবলেম রয়েছে, চায়নার সাথে অরুণাচলে রয়েছে, চায়নার একটা মেজর প্রবলেম হচ্ছে ল্যান্ড এনক্রোচমেন্ট করা, তো এই ইস্যুসগুলোকে মেজর ফাইন্ড আউট করতে হবে। তার সাথে বলেছে কি যে দুটো স্কিম অলসো গিভ আউট দ্য ডেভেলপমেন্ট বিং আন্ডারটেকেন ইন দিস এরিয়াস, ঠিক আছে, আন্ডার দ্য কোন দুটো অ্যাক্টের মাধ্যমে, একটা হচ্ছে বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম আর একটা হচ্ছে বর্ডার ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট স্কিম। এই দুটোর মাধ্যমে কী কী ইনিশিয়েটিভ মানে কী কী ডেভেলপমেন্ট এখন অবধি হয়েছে সেটা লিখতে হবে। তো এটা কিন্তু যদি মুখস্থ থাকে তাহলেই লিখতে পারবে, কারণ এখানে নিজের বানাবার খুব একটা কিছু থাকে না, যেহেতু দুটো স্কিম মেনশন করেই দিয়েছে, তো এই দুটোর ওপর বেস করেই লিখতে হবে। তো সুতরাং এটা একটু টাফ ছিল, যদি মুখস্থ থাকে তবে ঠিক আছে, বাট আদারওয়াইজ এটা যেহেতু ডিরেক্ট ইন্টারনাল সিকিউরিটি নয়, ইন্টারনাল সিকিউরিটিকে আইআর এর সাথে কানেক্ট করে দিয়েছে। লাস্ট কোশ্চেন 20 নাম্বার কোশ্চেনে কি বলছে, সোশ্যাল মিডিয়া অ্যান্ড এনক্রিপ্টিং মেসেজিং সার্ভিসেস pose a serious security challenges. What measures have been adopted at various levels to address the security implications of the social media? Also suggest any remedies to address the problem. দেখো এটাও ইন্টারনাল সিকিউরিটির সাথেই যায়। কি বলছে, সোশ্যাল মিডিয়া এবং এনক্রিপ্টিং মেসেজেস, সোশ্যাল মিডিয়া লাইক ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, এগুলো সোশ্যাল মিডিয়া। এনক্রিপ্টিং মেসেজ কোনগুলো, যেমন হোয়াটসঅ্যাপ এনক্রিপ্টিং মেসেজ এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকে। তো এই যে এনক্রিপ্টিংয়ের আশা করি প্রসেস জানো, একটা ব্লক চেনের মাধ্যমে মেসেজটা তার কাছে গিয়েই পৌঁছয়, যতক্ষণ না মাঝখানে যে প্রসেসটা থাকে সেখানে মেসেজটা কারোর কাছে ওপেন হয় না, দ্যাট ইজ কল এনক্রিপ্টিং মেসেজ সার্ভিস। তো তারা কিনা কি করছে, সিরিয়াস সিকিউরিটি চ্যালেঞ্জেস পজ করছে। তো এইগুলোর মাধ্যমে যে সবাই ভালো কাজ করবে তা তো না, এগুলোর মাধ্যমে লোকে খারাপ কাজও করছে, টেরোরিজমের কাজও করছে, ইন্টারনাল সিকিউরিটিকেও হ্যাম্পার করছে। যেহেতু এদের মেসেজগুলো আগে চেক করা যাচ্ছে না, এনক্রিপ্টেড মেসেজ রয়েছে, তো সেহেতু এগুলো অনেক রকম প্রবলেমও ফেস মানে সিকিউরিটি চ্যালেঞ্জকেও পজেস করে। হোয়াট মেজার্স হ্যাভ বিন অ্যাডপ্টেড, কী কী আমরা সলিউশন বা মেজার্স অ্যাডপ্ট করেছি অ্যাট ভেরিয়াস লেভেলস টু অ্যাড্রেস দ্য সিকিউরিটি ইমপ্লিকেশন অফ দ্য সোশ্যাল মিডিয়া। বলছে কি অ্যাডপ্টেড অ্যাট ভেরিয়াস লেভেলস টু অ্যাড্রেস দ্য সিকিউরিটি ইমপ্লিকেশনস অফ সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার যে সিকিউরিটি ইমপ্লিকেশনস রয়েছে সেইটাকে অ্যাডপ্ট করার জন্য আমরা কী কী হচ্ছে মেজার্স নিয়েছি এখন অবধি, ঠিক আছে। অলসো সাজেস্ট এনি আদার রেমিডিজ, মানে কি এটা হচ্ছে তোমার থেকে সলিউশন জানতে চেয়েছে। মেজার্স যেটা অলরেডি অ্যাডপ্ট হয়েছে মানে হচ্ছে গভর্নমেন্ট যেটা এখন অবধি এনেছে, আর এছাড়াও আরও কোনো সলিউশন তোমার মাথার থেকে যদি আসে টু অ্যাড্রেস দিস প্রবলেম, বোঝা গেছে। এই প্রবলেমের সলিউশন দেওয়ার জন্য তোমাকে ইউ ডোন্ট হ্যাভ টু বি আ কি বলবো সায়েন্টিস্ট অর ইঞ্জিনিয়ার বা ডক্টর, মানে কি কোনো স্পেশাল নলেজের দরকার নেই বা লয়ার, এটা তোমাকে বিং অ্যান্ড সিভিল সার্ভেন্ট অ্যাসপিরেন্ট বা বিং অ্যান্ড সিভিল সার্ভেন্ট এই বুদ্ধিটুকু তোমার মাথায় থাকা উচিত। দ্যাটস ওয়াই তোমার কাছ থেকে সলিউশন জানতে চেয়েছে। তো কোশ্চেনের অনুসারে এটা ভালো করে দেখবে, সব জায়গায় নিজে সলিউশন দেওয়ার দরকার পড়ে না। যেমন এই কোশ্চেনের সলিউশন জানতে চেয়েছে, যদি কোনো এক্সট্রা মেজার তুমি সাজেস্ট করতে পারো তাহলে বলো। আর যেমন সায়েন্স অ্যান্ড টেকের কোশ্চেনটাতে শুধুমাত্র যেটুকু ডেভেলপ হয়েছে সেটুকুই জিজ্ঞেস করেছে, বোঝা গেছে। তো এই যে টপিকটা এটাও তোমাদের ইন্টারনাল সিকিউরিটির মধ্যেই পড়ে। এইবার একটা জিনিস আমরা অ্যানালিসিস করতে পারি যে এই কোশ্চেনটা দেখে, খেয়াল করে দেখো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা তো মেজর কারেন্ট ইস্যুর ওপর কোশ্চেন আসছে, দেখেছো। এই যে জিএস পেপার 2, জিএস পেপার 3 এগুলো কিন্তু স্ট্যাটিকের শুধুমাত্র বেসিক নলেজটুকু থাকলেই হয়, লাইক ধরো তুমি স্ট্যাটিক সম্পর্কে একটু আইডিয়া আছে, কিন্তু মেজর যে কারেন্টে যে ইস্যুগুলো চলে, যেমন দেখো সোশ্যাল মিডিয়া এনক্রিপ্টিং মেসেজ, এই সিকিউরিটি ইস্যু একটা কারেন্ট ইস্যু, বর্ডার ইস্যু একটা কারেন্ট ইস্যু, ফ্লাডিং স্পেশালি ওয়াটারের ওপর বেস করে 3 থেকে 4টে কোশ্চেন এসছে, ফুড প্রাইসের ইনফ্লেশনের ওপর 2-3টে কোশ্চেন এসছে। দেখো ওয়াটারের ওপর এই যে ফ্লাডিং একটা কোশ্চেন, ডিজাস্টার রিস্ক, ডিজাস্টার তো অবভিয়াসলি এটা ডিরেক্ট স্ট্যাটিক ইনফরমেশনেই থাকে। অ্যাস্ট্রয়েড এটা তোমাদের সায়েন্স অ্যান্ড টেক এবং ফিজিক্যাল জিওগ্রাফি দুটোতেই থাকে, তো এটা কারেন্টের সাথেও বলতে পারো কাইন্ড অফ রিলেটেড তো অবশ্যই, কারণ ভবিষ্যতে আমরা এত উন্নতি করছি, ভবিষ্যতে যদি আমরা বেঁচেই না থাকি, যদি আমরা বিলুপ্ত হয়ে যাই, তাহলে এই উন্নতির তো কোনো মানেই হয় না, সুতরাং এটা একটা মেজর ইস্যু বটেই। এছাড়া হচ্ছে যেমন এই দেখো এখানেই রয়েছে অ্যাকিউট শর্টেজ অফ ক্লিন অ্যান্ড ফ্রেশ ওয়াটার, তো ওয়াটার ক্রাইসিস এখন একটা বড় মেজর ইস্যু কিন্তু। সো মেজর ইস্যুগুলোর ওপর এমফাসাইজ করে কিন্তু কোশ্চেন, যেমন ফুড প্রাইসের দাম, খাবার জিনিসের দাম বেড়ে যাওয়া, বাফার স্টক কন্ট্রোল করা, তো এটাও দেখো এখান থেকে এসছে। ইরিগেশনও কিন্তু জল সেচের সাথে কানেক্টেড। তারপরে হচ্ছে যেমন এখান থেকে লেবার কোড, এগুলো তো ডিরেক্ট সিলেবাস থেকেই রয়েছে। ডেটা পার্সোনাল, এটাও তোমাদের দেখো মেজর ইস্যু। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট, কীভাবে ডিজিটাল পার্সোনাল ডেটা আমরা প্রোটেক্ট করতে পারি, ঠিক আছে। তো সেই জন্য এটাও কিন্তু কারেন্ট ইস্যুতে রয়েছে। তো খেয়াল করে দেখো একটা জিনিস, প্রত্যেকটা কোশ্চেন, ঠিক আছে, মিলেটস বলো বা হচ্ছে তোমার ইমপ্লিমেন্টেশন অফ ল্যান্ড রিফর্মস, এগুলো তবু একটু রয়েছে। ফুড ইনফ্লেশন, এটাও খাবারের সাথে রিলেটেড রয়েছে। একটু আগে আমরা একটা দেখলাম জলের সাথে রিলেটেড রয়েছে। প্রত্যেকটাই কোনো না কোনোভাবে বর্তমান সিচুয়েশনের ইস্যুসগুলোকে, যেগুলো আমরা ফেস করি
মানে বেঁচে থাকার জন্য সেই কারেন্টের সাথেই কানেক্ট হয়ে কোশ্চেন আসছে। সুতরাং জিএস পেপার 3 মেজর পোর্শন বেসিকটুকু তো স্ট্যাটিক থেকে রেডি করতেই হয়, সবাই করে, বাট তারপরে যে ম্যাক্সিমাম প্রিপারেশন থাকে 70 to 80% প্রিপারেশন কিন্তু কারেন্ট ওরিয়েন্টেড হয়। কারেন্ট মানে কিন্তু লাস্ট 1 থেকে 1.5 বছর 2 বছরেরও যেগুলো নিউজে চলছে, ভিশনের মান্থলি হোক, মেন্স 365 হোক, সেটাকে ভালো করে পড়তে হয়। মানে একটা বছর না হোক, অন্তত 1.5-2 বছরেরটা তো ভালো করে রেডি রাখতেই হবে। কারণ দেখো অনেকগুলো কোশ্চেনই রয়েছে কিন্তু লাস্ট 2 ডিকেডেরও কোশ্চেন এসছে, তো লাস্ট 20 বছরও জানতে চেয়েছে। তো সুতরাং এরকম নয় যে শুধু 1 বছর 2 বছর পড়লেই হয়ে যাবে। ব্যাস, ঠিক আছে। তো এখানে আমরা জিএস পেপার 3 ক্লাসটা মানে অ্যানালিসিসটা কমপ্লিট করলাম কোশ্চেনের। এরপরে জিএস পেপার 4-এর অ্যানালিসিস চলে আসবে। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।